বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের এই সিরিজে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো সলভ করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে কেমিস্ট্রির চ্যাপ্টার 4-এর যে কেমিক্যাল চেঞ্জ এই চ্যাপ্টার থেকে। আজকের এই ভিডিওতে 10টা এমসিকিউ সলভ করা হবে, এমনই প্রত্যেকটা ভিডিওতে পরবর্তী 10টা করে এমসিকিউ আমরা সলভ করব। তো প্রথম যদি এমসিকিউটা দেখি, যেটা হচ্ছে আমাদের দিনাজপুর 25 সালে এসেছিল যে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। তো আমরা সবাই জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন এটা। এখন আমার প্রশ্নে কিন্তু দেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে একটা বেস। তো আমরা জানি ক্ষারকের ক্ষেত্রে তো আমরা পিএইচ বের করতে পারি না, আমরা বের করতে পারি হচ্ছে পিওএইচ। পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বা হাইড্রোক্সিল আয়ন যেটা। এখন এই যে পিএইচ বের করতে হয়েছে, বাট আমি তো বের করতে পারবো পিওএইচ। এদের মধ্যে সম্পর্ক কি? সো আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বিশুদ্ধ পানি থেকে আমরা সূত্রটা আনছিলাম যে পিএইচ ইজ ইকুয়াল টু, মানে দুজনের যোগফল হচ্ছে আমাদের 14। তাহলে আমি যদি পিওএইচ বের করতে পারি, এখান থেকে আমি ইজিলি বলতে পারবো যে পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। তাহলে আমাদের হচ্ছে মেইনলি এই ফর্মুলাটাই হচ্ছে কাজে লাগবে। এখন আমরা পিওএইচটা কীভাবে বের করতে পারি? নর্মালি তো একটু আগে সূত্র দেখলাম যে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। সো এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? তো এখানে মজার বিষয় হচ্ছে ঘনমাত্রাটা মোলারিটিতে আমাদের লাগবে, বাট ওরা দিয়ে দিয়েছে হচ্ছে পার্সেন্টেজে। তো এখন এই চ্যাপ্টারে আসলে ফার্স্ট পেপারে যখন এই ধরনের কোয়েশ্চেন করা হয়, এটা এই চ্যাপ্টারে ফালিত হয়েছে, বাট নর্মালি কনসেপ্টটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টারের কিন্তু। সো আমাদের পার্সেন্টেজ যেটা কিছু দেওয়া নেই, মানে ব্র্যাকেটে হচ্ছে W/V, নিচে হচ্ছে ভলিউম আর উপর হচ্ছে ওয়েট। সো আমাদের এখান থেকে কনভার্ট করতে হবে কোথায়? মোলারিটিতে। তো এটার একটা সহজ শর্টকাট হচ্ছে যে এখানে 1% দেওয়া আছে, মানে কি 1/100। তাহলে আমরা যদি হচ্ছে এই শর্টকাটটাকে বলতে যে শর্টকাটে কীভাবে করতে হবে, ওটা জাস্ট এইটাকে হচ্ছে 1000/m দ্বারা গুণ করা লাগবে, 1000/m। এখন আমরা যদি হচ্ছে এই শর্টকাটটাকে হচ্ছে কীভাবে আসছে ওটা বলবো। নর্মালি আমাদের পার্সেন্টেজ মানে কি, যে 100 ml আছে কত? 1 গ্রাম। উপরে হচ্ছে আমাদের ওয়েট থাকে গ্রাম ইউনিটে, আর নিচে হচ্ছে ভলিউমটা ml এ। তাহলে আমাদের হচ্ছে 1% বলতে বোঝাবে যে 100 ml আছে 1 গ্রাম। তাহলে আমাদের 1 ml আছে কত, আর 1000 ml আছে কত? কারণ 1000 ml মানেই তো হচ্ছে মোলারিটি। তাহলে 1000 ml থাকবে হচ্ছে আমাদের কত? 10 গ্রাম। এখন আমরা জানি যে আমাদের মোলারিটির যে ইউনিট ওটা হচ্ছে মোল পার লিটার। এখানে যেহেতু 1000 ml, তার মানে 1000 ml হচ্ছে 1 লিটার, কিন্তু পরে গ্রাম আছে, এটাকে জাস্ট মোলে কনভার্ট করতে হবে। আর আমরা জানি মোলে কনভার্ট করার জন্য কি করতে হয়, এর হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করা লাগে। সো এখানে আমাদের হচ্ছে আণবিক ভর m দ্বারা ভাগ করলাম। তাহলে দিন শেষে আমার কি আসলো, যে 10/m। তাহলে আমি যদি এই শর্টকাটের মধ্যে হচ্ছে এই জিনিসটা কীভাবে ক্যান্সেল আউট করি, দুইটা জিরোকে, এখানেও আসবে আসলে 10/m। তাহলে আমাদের শর্টকাট হচ্ছে যে পার্সেন্টেজ 1% মানে কি 1/100, তার সাথে জাস্ট এই যে আমাদের হচ্ছে গ্রিন কালারের জিনিসটা 1000/mটা গুণ করতে হবে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে m এর ভ্যালুটা কত? আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডে হচ্ছে সোডিয়াম হচ্ছে 23, দেন অক্সিজেন হচ্ছে 16, আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এটা আসবে আমাদের হচ্ছে 40। তাহলে আমি যদি ক্যালকুলেশনটা সিম্পলি করি, তাহলে আসবে আমার হচ্ছে 10/40 হুইচ ইজ ইকুয়াল টু 0.25। তাহলে এটা পার্সেন্টেজ ছিল, বাট আমি এই জিনিসটা ক্যালকুলেশন করে এটাকে হচ্ছে মোলারিটিতে নিয়ে আসলাম। এখন আমি যদি হচ্ছে নর্মালি এই ফর্মুলাতে বসায় দিই যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 0.25, তাহলে সেখান থেকে আমি পিএইচের ভ্যালুটা পাবো। সো আমরা হচ্ছে ক্যালকুলেটারে এই ক্যালকুলেশনটা দেখি কীভাবে করতে হবে। মাইনাস লগ 0.25, এটা আমার আসবে হচ্ছে 0.60। তাহলে আমার এখানে যে পিওএইচ এটা আসছে 0.60। এখন আমার তাহলে এখানে হচ্ছে পিএইচ সমান সমান কি আসবে, 14 মাইনাস 0.6, তাহলে এটা আসবে হচ্ছে 13.4। সো আশা করি এই ক্যালকুলেশনটা ক্লিয়ার। নর্মালি হচ্ছে এটা আমরা একটু বেশি টাইম দিয়ে দেখালাম প্রথম এমসিকিউ, সামনে এরকম সিমিলার এমসিকিউ আসবে। তাহলে আমাদের যে সেকেন্ড এমসিকিউ, এটা হচ্ছে অ্যাসিডের তীব্রতার সঠিক ক্রম কোনটি। তো এই ধরনের এমসিকিউগুলো প্রচুর আসে আমাদের বোর্ড পরীক্ষা হোক অথবা এটা হচ্ছে অ্যাডমিশনে হোক। তো আমাদের হচ্ছে এই অ্যাসিডগুলোকে কি চিহ্নিত করতে হবে, এগুলো কোন অ্যাসিড। প্রত্যেকটাতে অক্সিজেন আছে, দ্যাট মিনস এগুলো হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড। নর্মালি অ্যাসিড দুই রকম হয়, হাইড্রোসিড যেমন হচ্ছে আমাদের HCl, তারপর হচ্ছে HBr, তার মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে হ্যালোজেন যারা থাকে এগুলা, HI, এগুলো হচ্ছে হাইড্রোসিড। আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড, আমাদের এই কোয়েশনে অক্সো অ্যাসিড নিয়ে বলা হয়েছে। সো আমরা যখনই অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা ক্রম নিয়ে আলোচনা করব, তখন আমাদের ফার্স্ট দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি হবে সে বেশি শক্তিশালী, জারণ মান। তো এখন আমরা হচ্ছে জারণ মান তো আশা করি সবাই বের করতে পারি। যেমন হচ্ছে প্রথমে আমাদের HbRO4 আছে, HbRO4। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ব্রোমিন, 4টা অক্সিজেনের জন্য হচ্ছে -8 হবে, কারণ প্রত্যেকটা -2, তাহলে 4টা -8, আর এখানে হচ্ছে +7, হাইড্রোজেন হচ্ছে +1। তাহলে আমাদের টোটালটা একটা নিউট্রাল, টোটালে কোনো চার্জ নাই, তার মানে হচ্ছে আমার এই জায়গার যে ব্রোমিনটা এটা আসবে আমাদের +7,
তাহলে এখন সবগুলো যোগ করলে আমাদের কত আসে? 0 আসে। তো এটা আমরা নর্মালি যেরকম করতাম যে ব্রোমিনেরটা বের করবো, এটাকে এক্স ধরে নিতাম, তাহলে হচ্ছে যেরকম হাইড্রোজেনের জন্য 1 প্লাস এক্স মাইনাস 8 টোটালটা 0। সো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু আসবে 7। তার আমাদের ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে +7। দেন আমি যদি পারক্লোরিক অ্যাসিড HClO4 দেখি, HClO4, তাহলে এখানে হচ্ছে আমাদের +1, অক্সিজেন থেকে আসবে -8, তাহলে এখানে এবারও ক্লোরিন হচ্ছে +7। তার মানে ব্রোমিনেরটাও +7, ক্লোরিনেরটাও +7, যেটা অবভিয়াসলি বলা যায় কারণ সবাই কিন্তু হচ্ছে এগুলো গ্রুপ 17 মৌল, মানে ব্রোমিন এবং ক্লোরিন। আচ্ছা, এরপর যদি দেখি নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে এদিকে -6 +1, দ্যাট মিনস নাইট্রোজেনের হবে আমাদের +5। আর যদি হচ্ছে আমি H3PO3টা দেখি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে এই জায়গাতে -6 আর হচ্ছে +3, তাহলে আমাদের ফসফরাস হবে +3। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের কি বললাম, জারণ মান যার বেশি হবে সে বেশি শক্তিশালী, তার মানে এগুলোর হচ্ছে +7, তাহলে এগুলো বেশি শক্তিশালী, এর +5, আর হচ্ছে এই যে ফসফরাসের +3। কিন্তু কথা হচ্ছে এই যে HbRO4 এবং HClO4 দুইজনই তো +7, তাহলে যদি জারণ মান সমান হয় তখন এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী? তো আমাদের জারণ মান যদি সমান হয় তাহলে আমাদের 2 নম্বরে দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে বেশি শক্তিশালী, কেন্দ্রীয় পরমাণুর আকার। তো এটা আমরা হচ্ছে মনে রাখার জন্য বলতাম যে ছোট মরিচের ঝাল বেশি। তো কথাটা হচ্ছে অনেকটা এরকম যে যার চার্জ ঘনত্ব বেশি সে হচ্ছে আসলে বেশি শক্তিশালী। তো কেন্দ্রীয় পরমাণু যদি আকার ছোট হয় তাহলে এখানে চার্জ ঘনত্বটা বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে তার হচ্ছে জারণ মান যদি সমান হয় তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার দেখতে হবে, আর কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে ওই জিনিসটা বেশি শক্তিশালী হবে। সো আমাদের ব্রোমিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন হচ্ছে উপরে অবস্থিত এবং এর আকারটা ছোট, তার অর্থ হচ্ছে ক্লোরিনটা বেশি শক্তিশালী। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে আমাদের পারক্লোরিক অ্যাসিড HClO4, দেন আসবে আমাদের হচ্ছে HbRO4 পার ব্রোমিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, আর লাস্টে হচ্ছে আমাদের H3PO3। সো এখানে আমাদের কারেক্ট আনসার হবে সি নাম্বারটা। আচ্ছা, তাহলে যদি আমরা এখন 3 নাম্বার এমসিকিউটা দেখি, এখানে হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি জানতে চাইছে। এই এমসিকিউগুলো ইজিলি করা যায় ক্যালকুলেটর থাকলে, আর ক্যালকুলেটর না থাকলেও গেস করা যায় যে আমাদের এই ভ্যালুটা কেমন রেঞ্জের মধ্যে আসবে। সো অ্যাটম ইকোনমির আমাদের যে ফর্মুলা, এটা হচ্ছে উপরে যাবে কাঙ্ক্ষিত উৎপাদের, যে কাঙ্ক্ষিত উৎপাদ আছে তার ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই হচ্ছে মোট ভর। এখন মোট ভরটা উৎপাদেরও হইতে পারে বিক্রিয়কেরও হইতে পারে, এটা কোনো সমস্যা না, কারণ এই ধরনের ক্যালকুলেশন করার সময় অবশ্যই আমাদের যে সমীকরণটা আছে এটা সমতাকৃত হওয়া লাগবে। যদি সমতাকৃত না হয় তাহলে এই ধরনের ক্যালকুলেশনের আনসার কখনোই মিলবে না। এখন সমতাকৃত যদি হয় তার মানে কি বিক্রিয়কে যে পরিমাণে ভর উৎপাদে তো সেমই আসবে, সো ওটা আমাদের সমস্যা না, আমরা নিচে যেটা ইচ্ছে ওটা ইউজ করতে পারবো। তাহলে উপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড হচ্ছে আমাদের মোট ভর। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ প্রশ্নে বলে দিল যে বেনজিন C6H6, তাহলে এই বেনজিনের ক্ষেত্রে আমাদের আণবিক ভর কত আসবে? কার্বন আছে হচ্ছে এই জায়গাতে আমাদের 6টা, তাহলে 12তে 6 হবে কত? 72, আর এখানে হচ্ছে 78। আর তারপর হচ্ছে এই পাশে আছে আমাদেরকে ফেনল C6H5OH, তার মানে এখানে অ্যাকচুয়ালি C6H6 আর সাথে একটা অক্সিজেন এক্সট্রা, তাহলে এটার ভর কত হবে? এদিকে তো আমাদের 78 ছিল, তার সাথে একটা অক্সিজেন এক্সট্রা আসছে, তার মানে 16 যোগ হবে 94। দেন আমাদের জিঙ্ক হচ্ছে 65.4, আর এই পাশে জিঙ্ক অক্সাইড, এটা আমাদের যেহেতু কাঙ্ক্ষিত উৎপাদ না, আমরা এটাকে ক্যালকুলেশন করাও লাগবে না। তাহলে আমরা যদি ফর্মুলায় বসাই তাহলে আমার ফর্মুলাতে আসবে হচ্ছে উপরে কাঙ্ক্ষিত উৎপাদের জন্য আসবে 78, আর নিচে আসবে আমাদের হচ্ছে মোট ভর, তার মানে এই পাশে এই জিনিসটা যদি আমি নেই 94 প্লাস 65.4, 94 প্লাস 65.4, আর হচ্ছে এটা আমাদের পার্সেন্টেজ জানতে হবে, তাহলে জাস্ট একটা 100 দিয়ে গুণ দেওয়া লাগবে, আর কিছুই না, যে 100%। সো এখন আমি যদি ক্যালকুলেশনটা করি ক্যালকুলেটারে তাহলে আমরা ইজিলি জিনিসটাকে দেখতে পারবো। কত ছিল উপরে? 78 ডিভাইডেড বাই 94 প্লাস 65.4 ইন্টু 100। সো এখানে আমাদের আনসারটা আসবে 48.93%, 48.93%। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে এই জায়গাতে আনসার বি। এই ধরনের এমসিকিউগুলো আশা করি ইজিলি সবাই আনসার করে আসতে পারবে। তারপর যদি পরবর্তী এমসিকিউটা দেখি যে মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য কোনটি যোগ করতে হয়। তো এখানে আমাদের মাটির অম্লত্ব বৃদ্ধি পাওয়া মানে কি, যে আমার হচ্ছে এখানে পিএইচটা হ্রাস পাবে,
আমার যদি হচ্ছে অম্লত্ব, আমি যদি কোনো কিছুতে অ্যাসিড অ্যাড করি তাহলে অ্যাসিডে কি পিএইচটা কমায় ফেলে, পিএইচ হচ্ছে যত কমবে তত বেশি অ্যাসিডিক, তাহলে অম্লত্ব বৃদ্ধি পেলে পিএইচটা আমাদের হ্রাস পাবে। এখন এই হ্রাস পাওয়া পিএইচটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কী যোগ করতে হবে, তার মানে পিএইচ যেটা হ্রাস পাইছে এটাকে বাড়াইতে হবে, তাহলে তো নিয়ন্ত্রণ করা হলো। তাহলে এখানে এটা বাড়ানোর জন্য আমরা হচ্ছে ক্ষারীয় জিনিস অ্যাড করি, যেমন হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এই জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাড করি যে পিএইচটাকে বাড়ানোর জন্য। আর বাকি যে তিনটা আছে এগুলো অ্যাড করা হয় পিএইচটা কমানোর জন্য। সো এটা একটা আসলে জ্ঞানমূলক প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? তাহলে বাফার দ্রবণ হচ্ছে দুই রকম হয়, একটা হয় ক্ষারীয় বাফার দ্রবণ আর একটা হয় অম্লীয় বাফার দ্রবণ। তো ক্ষারীয় বাফার দ্রবণের জন্য আমাদের কি শর্ত, যে একটা দুর্বল ক্ষার হওয়া লাগবে, দুর্বল ক্ষার, আর তার সাথে হচ্ছে একটা আমাদের অম্ল আসা লাগবে, দুর্বল ক্ষার, আর তার সাথে যদি আমি একটা শক্তিশালী অম্ল বিক্রিয়া করে তাহলে যে লবণটা তৈরি হবে এই লবণটা, বা এটাকে আমরা হচ্ছে অনুবন্ধী অম্ল বলতে পারি, দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী যে অম্লটা। তো এখন এই ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম ক্ষেত্রে আমাদের যেটা আসছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার আমরা সবাই জানি, কিন্তু এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড তো হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণটা তৈরি হয় নাই, এই জিনিসটা তো অন্য একটা সবল লবণ। তাহলে এই লবণটা হচ্ছে আমাদের এই যে কনজুগেট বা মানে এই যে লবণের ক্রাইটেরিয়া ছিল এটাকে ফিল আপ করে নাই। সো এখন তারপর যদি আমরা দেখি নিচেরটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, তার সাথে হচ্ছে ইথানোইক অ্যাসিডের লবণ, তাহলে এটা তো হচ্ছে আসলে অম্লীয় বাফার। তারপর যদি নিচে দেখি এখানে একটা সবল ক্ষার দিয়ে ফেলছে, তো আমরা জানি সবল ক্ষার তো হওয়া যাবে না, ক্ষারীয় বাফারের জন্য অবশ্যই দুর্বল ক্ষার হওয়া লাগবে, তাহলে এটাও বাদ, এটা তো অম্লীয় বাফার, এটাও বাদ। এখন দুই নাম্বারে যদি দেখি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া একটা দুর্বল ক্ষার দেওয়া আছে, এবং তার সাথে যে লবণটা, এই লবণটা কি এর অনুবন্ধী লবণ? তো দেখে আসি আমরা একটু, যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে এটাকে যদি আমি লিখি ভাবে যে NH4+ আর হচ্ছে আমাদের Cl-, হ্যাঁ তাহলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে ওএস মাইনাস ত্যাগ করলে তো আমি অ্যামোনিয়াম আয়নটাই পাচ্ছি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এর অনুবন্ধী লবণটা। তাহলে নর্মালি এটা আমরা হচ্ছে এভাবে লিখি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে দুর্বল আমি নিলাম, দুর্বল ক্ষারটা নিলাম, এর সাথে হচ্ছে আমি একটা সবল অম্ল অ্যাড করবো কম পরিমাণে, ফর এক্সাম্পল আমরা এখানে হচ্ছে HCl অ্যাড করি, তাহলে বেজ এবং হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া কি আসবে, লবণ এবং পানি, তাহলে পানি আমি যদি আলাদা করে ফেলি H2O, তাহলে আমার লবণ কোনটা, লবণটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই যে একটা দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের সাথে সবল অ্যাসিডের বিক্রিয়া যে লবণটা তৈরি হয়, মূলত এই দুজন থাকতে হবে একটা বাফার তৈরি করার জন্য, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। আমরা যদি এর পরবর্তী এমসিকিউটা দেখি, যে নিচে বসে এখানে একটা সুন্দর রিয়াকশন দিয়ে দিচ্ছে, যেটা আমরা দেখে অনেকেই আইডিয়া করতে পারি, যেটা হচ্ছে আমাদের হেবার বিক্রিয়াটা অ্যামোনিয়া সংশ্লেষণের। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সম্পর্ক জানতে চেয়েছে। আমরা জানি হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। এখানে উৎপাদের মোল কয়টা, উৎপাদের মোল হচ্ছে দুইটা, তাহলে ডেল এন ইজ ইকুয়াল টু 2 মাইনাস বিক্রিয়কের মোল কয়টা, এই পাশে হচ্ছে 1 মোল আর এই পাশে হচ্ছে 3 মোল, তাহলে টোটাল 4, তাহলে এখান থেকে আমাদের আসবে -2। তাহলে আমি যদি এখানে জাস্ট বসায় দেই যে কেসি আর টি টু দি পাওয়ার -2, তাহলে এটাই হচ্ছে আমাদের এই জায়গার আনসারটা, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি -2। এখন যদি আমরা পরবর্তী এমসিকিউটা দেখি, যে সেম একটা বিক্রিয়া দেওয়া আছে আগের বিক্রিয়াটাই, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক কত। তো আমরা জানি কেপি যখন বলা হয়, কেপি এর একক হয় অ্যাটমসফিয়ারে, নর্মালি এগুলোর কোনো একক থাকে না, বাট স্টিল যখন এককটা বের করতে বলা হয় আমাদের হচ্ছে এরকম এটিএম, তার উপর হচ্ছে ডেল এন বসাইতে হবে। আর যদি কেসি একক বলা হয়, কেসি এককের জন্য হচ্ছে আমাদের মোলারিটি, তার উপর হচ্ছে ডেল এন। তো মোলারিটি মানে হচ্ছে কি যে মোল পার লিটার, তো এটাকে এভাবে লিখতে পারি আমরা যে মোল পার লিটার, তার উপর হচ্ছে ডেল এন, আর লাস্টে হচ্ছে চাপ বাড়ালে উৎপাদ বাড়বে। তাহলে এটা হচ্ছে একটা সাম্যাবস্থা লাসাদিলের নীতি। যদি আমরা দেখি যে সবাই গ্যাসিয়াস অবস্থায় আছে, তার মানে এখানে চাপের প্রভাব থাকবে, আবার মূল সংখ্যা অসমান, তার মানে চাপের প্রভাব থাকার জন্য এই দুইটা কন্ডিশন মিট করতে হবে। একটা হচ্ছে প্রত্যেকে গ্যাসিয়াস অবস্থা থাকবে, প্রত্যেকে না আসলে যারাই গ্যাসিয়াস অবস্থায় আছে তাদের উপর চাপের প্রভাবটা থাকবে। তো এখানে গ্যাসিয়াস অবস্থায় তারা আছে, আর এদের হচ্ছে মূল সংখ্যাটা অসমান। তাহলে এখন আমি যদি চাপ বাড়াই, তাহলে যেখানে বেশি মূল আছে এখান থেকে কম মূলের দিকে বিক্রিয়াটা যাবে, তার মানে 4 থেকে 2 এর দিকে যাবে, অর্থাৎ উৎপাদের দিকে যাবে, তাহলে উৎপাদের পরিমাণটা বাড়বে। এখন কেপি এর একক যদি বলি এটিএম, আর এখানে ডেল এন এর ভ্যালু আমরা একটু আগে দেখছি হচ্ছে -2, তাহলে হচ্ছে এটিএম এর উপর -2, এটা ঠিক আছে। বাট 2 নাম্বার অপশন হচ্ছে মোলের উপরও মাইনাস, লিটারের উপর মাইনাস, বাট আমাদের তো দেখো মোল একটা প্লাস একটা মাইনাস ছিল, তার মানে এটা আসবে কি মোল স্কোয়ার আর হচ্ছে পার লিটার স্কোয়ার, তাহলে আমাদের 2 নাম্বারটা ভুল। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের 1 এবং 3। যদি আমরা পরবর্তী এমসিকিউটা দেখি, যে 1% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পিএইচ কত, এই জিনিসটা কিন্তু সিমিলার ম্যাথ আমরা আগেও দেখেছি। সো এখন পার্সেন্টেজ দেওয়া আছে, 1% মানে কি হচ্ছে 1/100। এখন এই পার্সেন্টেজ থেকে আমাকে কিসে নেওয়া লাগবে, ঘনমাত্রা নেওয়া লাগবে, তাহলে আমি কি করবো 1000/100
এম দ্বারা হচ্ছে এই জিনিসটাকে গুণ করব, তাহলে আমার এই জিনিসটা অনেকটা আসবে হচ্ছে 10/m। সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর এটা আমরা জানি হচ্ছে 98, তাহলে 10/98। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার কি ঘনমাত্রা। কার ঘনমাত্রা? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। যে এখানে আমি যদি লিখি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে আমাদের 10/98 মোলারিটি। এখন আমার প্রশ্নে পিএস চাইছে, তাহলে পিএস সমান সমান আমরা কি জানি? পিএস সমান সমান হচ্ছে -log H+ এর ঘনমাত্রা। এখন আমি যে ঘনমাত্রাটা পাইলাম এটা কার? এটা সালফিউরিক অ্যাসিডের, ওটা H+ এর না। একটা সালফিউরিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে কি দেয়? তাহলে হচ্ছে আমাদের 2টা H+ দেয় আর হচ্ছে একটা সালফেট আয়ন দেয়। তাহলে আমাদের এইখান থেকে আমি প্রতিটা সালফিউরিক অ্যাসিডের জন্য 2টা করে H+ পাচ্ছি। তাহলে আমাদের মোলারিটি মানে কি? যে মোল পার লিটার। তাহলে আমি এখানে 1 মোল সালফিউরিকের জন্য 2 মোল H+ পাই। তাহলে অবশ্যই আমার যে H+ এর ঘনমাত্রা ওইটা আমার সালফিউরিক অ্যাসিড থেকে দ্বিগুণ হবে, যেহেতু আমাদের একটা সালফিউরিক অ্যাসিড 2টা করে H+ দিচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে আমার যে পিএইচটা আছে, পিএইচ ইজ ইকুয়াল টু -log 2 ইন্টু সালফিউরিক অ্যাসিডেরটা, যেটা হচ্ছে আমাদের 10/98। সো এখান থেকে আমাদের পিএসটা আসবে, যদি আমরা ক্যালকুলেটরে দেখি, 2 ইন্টু 10, তার মানে হচ্ছে 20 আচ্ছা আগে মাইনাস লগটা দিয়ে দিই, -log 20/98। সো এটা আমাদের এখানে আসবে হচ্ছে 0.6901, 0.69। সো এই অ্যান্সারগুলো খুব ইজিলি মিলানো যাবে। সো এখানে একটা কমন ভুল অনেকেই করে, ওরা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রা পায় এটাকে -লগে বসায় দেয়। বাট আমাদের পিএইচে কিন্তু -লগে হতে হচ্ছে হাইড্রোজেন যে আছে H+ এর ঘনমাত্রাটা বসবে, আর আমাদের 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2টা H+ আসে, 2 মোল আসে। তার অর্থ হচ্ছে আমার যে সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রা ওটার সাথে 2 গুণ দিলে আমি হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রাটা পাবো, H+ এর ঘনমাত্রা। সো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে ভরক্রিয়া সূত্র কি আবিষ্কার করেন, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, যে গুল্ডবার্গ আর হচ্ছে ওয়েজ, বা আমাদের বইতে হচ্ছে পি ভাগে উচ্চারণটা লেখা আছে, তো ভাগে মানে কি ওটাকে আসে ওয়েজই লেখা, পি ওয়েজ। তো গুল্ডবার্গ এবং হচ্ছে ওয়েজ। আর লাস্ট প্রশ্ন আমাদের হচ্ছে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি থেকে বড় হবে। তাহলে আমরা কেপি এবং কেসির যে রিলেশনটা এটা যদি লিখি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। এখন আমরা যদি প্রথম বিক্রিয়ার দিকে দেখি, এখানে আমাদের ডেল এন কত? এ পাশে আছে 2 মোল উৎপাদে আর এখানে বিক্রিয়ক আছে 4 মোল, তাহলে 2 - 4, তাহলে এখানে আমার ডেল এন আসবে -2। দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এন যেটা আসবে, ডান পাশে হচ্ছে 2 মোল মাইনাস দুই পাশে হচ্ছে 3 মোল, তাহলে এখানে আসবে আমাদের -1। আর এক্ষেত্রে এখানেও 2 মোল, 3 নম্বরে এখানে হচ্ছে টোটাল 2 মোল, 1 এবং 1 করে, তাহলে এখানে আমার ডেল এন হচ্ছে 0। আর লাস্ট বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি দেখি, আমাদের ডান পাশে 2টা মূল আছে, তাহলে 2 মাইনাস বাম পাশে 1, তাহলে এটা আসবে 1। সো এটা আসলে আমরা ইজিলি এখান থেকে বলতে পারি, যেহেতু দুইটা অপশন -2, তার মানে এই দুজনের ক্ষেত্রে সিমিলার আনসার। এইটা হবে না। n ইজ ইকুয়াল টু 0 মানে কি? যে এটা আসলে কেপি কেসি সমান, আর এখানে n ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে জাস্ট একটাই, যেহেতু পজিটিভ আসছে তার মানে আমাদের তো একটাই কারেক্ট আনসার। তো যাই হোক, এটা আমরা যদি বসায় দেখি, যে আমি ফার্স্ট যদি -2 বসাই, তাহলে হচ্ছে কি কেসি আর টির উপর হচ্ছে -2, তাহলে জিনিসটা কি আসবে, যে নিচে চলে গেলে কেসি বাই আর টি। তাহলে এখন আমি এই ক্ষেত্রে যখন আমার ডেল এন ভ্যালুটা মাইনাস আসে, আমি কেসিকে একটা জিনিস দিয়ে ভাগ দিলে আমি কেপিকে পাই, তার মানে আমার অবশ্যই যে কেপিটা আসবে এটা কেসি থেকে ছোট আসবে, তাই না? যে আমি কেপিটা কখন পাচ্ছি, যখন আমি কেসিকে কিছু দিয়ে ভাগ দিতেছি। ফর এক্সাম্পল আমার কেসি ভ্যালু 10, তাই আমি 10কে 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে আমি পেলাম 5, তাহলে কেপি ভ্যালু 5, তাহলে কেপি হচ্ছে কি ছোট, যখন আমার ডেল এন ভ্যালুটা হয় নেগেটিভ। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কেপি কখন বড় হবে, অর্থাৎ ডেল এন যখন নেগেটিভ হবে তখন তো এই জিনিসটা মিলতেছে না, দেন 0 ক্ষেত্রে সমান হয়ে যায়। আর যখন হচ্ছে পজিটিভ, তার মানে এই যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টির উপর হচ্ছে 1, তার মানে আর টি গুণ হইতেছে, তার মানে আমি কেসির সাথে একটা জিনিস গুণ দিলাম, দেওয়ার পরে আমি যেটা পাবো ওটাই হচ্ছে কেপি, তাহলে এক্ষেত্রে আমার কেপিটা বড় আসবে। সো কেপি ইজ গ্রেটার দ্যান কেসি। সো আশা করি আমরা এখানে যে কয়টা এমসিকিউ দেখাইলাম সবাই বুঝতে পারছো ভালো মতো। প্রথম দিকে হচ্ছে কয়েকটা এমসিকিউ একটু প্রপারলি ভেঙে ভেঙে করানোর কারণে হচ্ছে একটু লেন্দি হয়ে গেছে, বাট সামনে এই ধরনের প্রশ্ন যখন রিপিট আসবে তখন ইজিলি এই জিনিসগুলো প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। সো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা আমাদের এই 10টা এমসিকিউ সলভটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।